সংস্কারের রাজনীতি হাফিজুর রহমান কার্জন বলছিলেন যে সঠিক লক্ষ্যটা অর্জন করা বা সঠিক লক্ষ্য স্থির করা যেটি আর কি, যে আমরা বলছি যে রাষ্ট্র সংস্কার যে পরিধি ব্যাপ্তি সেটি আসলে স্পষ্ট না, একটা অস্পষ্ট একটা ধারণা বা সামনে আসছে। সেটিকে আসলে সংস্কার কমিশনের প্রতিবেদনের পরেই এই রাজনীতি হবে, নাকি সংস্কারকে কেন্দ্র করে বাড়তি সুবিধা নিয়ে রাজনীতি করতে চায় কেউ কেউ? আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমরা যখন প্রধান উপদেষ্টা সহ যারা আসলে সংলাপের সাথে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা থাকেন তাদের সাথে বৈঠক করে আমরা বারবার বলেছি যে আপনারা একটি রোডম্যাপ প্রকাশ করেন, আপনাদের পরিকল্পনা প্রকাশ করেন। কিন্তু এখনও পর্যন্ত আজকে কিন্তু সরকারের এই 5 মাস আজকে কিন্তু এখনও পর্যন্ত সেই রোডম্যাপ তারা প্রকাশ করেনি, বরং সরকার একটি ধারণা প্রকাশ করেছে যে অমুক তারিখে ইলেকশনটা হতে পারে। এখন এইভাবে যদি আপনি সব কিছু পরিষ্কার না করেন তাহলে কিন্তু সন্দেহ এবং সংশয় বাড়বে। দেখেন, এই সরকার যখন ক্ষমতায় বসলো সবাই কিন্তু সমর্থন দিয়েছে, বিএনপি, গণ অধিকার পরিষদ সহ প্রত্যেকটা দল এবং প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা সংগঠন। আমার মনে হয় যে আওয়ামী লীগ ছাড়া এবং তার দর্শকরা ছাড়া মোটামুটি বাংলাদেশের সবাই সমর্থন দিয়েছে। সেক্ষেত্রে 100% বলা যায় আওয়ামী লীগের বাইরে। তারপরেও সরকার দেখেন যে এত সমালোচনা, 1 মাস গেল, 2 মাস গেল, এখন তো সরকারের প্রত্যেকটা জায়গায় সমালোচনা। মানুষ এখন বলছে যে এই সরকার যা যা করেছে যদি আমরা বিচার করি সেক্ষেত্রে সরকার আসলে 10% সফল আর 90%ই আসলে সরকারের ব্যর্থতা। কারণ কি? কারণ এখনও পর্যন্ত আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি, শেখ পরিবারের যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। উবায়দুল কাদের 3 মাস নিরাপদে বাংলাদেশে থাকলো, এরপরে পালিয়ে গেল। জেলার ডিসি এসপিরা ফাংশন করছে না, সচিবালয়ে আপনি যান দেখবেন সেখানকার কর্মকর্তারা ফাংশন করছে না। ডিসি নিয়োগ, এসপি নিয়োগ নিয়ে যে ধরনের সমালোচনা আপনি জানেন, এবং সরকারের প্রত্যেকটা জায়গায় দেখেন আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। এখনও পর্যন্ত যেটি স্যার বললেন, স্যারের মতামত এটা, কিন্তু যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, যারা দীর্ঘ 15 বছর জেল জুলুম নির্যাতনের শিকার, এমনকি যারা গুম খুনের শিকার হয়েছে সেই পরিবার, তাদের মতামত নেন। কেউ কিন্তু চায় না যে আওয়ামী লীগ বাংলাদেশে এই নামে আর রাজনীতি করুক। এখন এই বিষয়ে সিদ্ধান্ত কি হবে? সরকার কিন্তু বিএনপির ঘাড়ে বন্দুক রেখে তারা কিন্তু ইতিমধ্যে তাদের অবস্থান ক্লিয়ার করেছে যে বিএনপি চায় না, এই কারণে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই না। এবং কিন্তু মানুষের মতামতটা কি? আপনি রিক্সা চালক, ভ্যান চালক, আপনি সাংবাদিক হিসেবে মানুষের কাছে যান, মানুষ মনে করে আওয়ামী লীগ এইভাবে যেভাবে নির্মমভাবে মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করেছে, এরপরে আসলে আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতি করতে পারবে না। তো ঠিক আছে, আপনারা গণহত্যার বিচার করবেন, তো গণহত্যার বিচারের আগে তো এই পাপিষ্ট একটি দল, সেই দলের সাংগঠনিক কার্যক্রমকে স্থগিত করতে হবে, একই সাথে তাদের নিবন্ধনকে স্থগিত করতে হবে। এই যে এতগুলো কথা আমি বললাম, এগুলো কি একটার বাস্তবায়ন হয়েছে? এবার আসি দ্রব্যমূল্য। দেখেন, মানুষ কিন্তু কখন সরকারের উপরে ক্ষুব্ধ হয়? যখন দ্রব্যমূল্য বা নিত্যপণ্যের দাম সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। এই 5 মাসে প্রত্যেকটা জিনিসের দাম বাড়া ছাড়া কিন্তু কমে নাই। সরকার কিন্তু দেখেন কোনো একটা জায়গায় সরকারের সফলতা আপনি যদি দেখাতে পারেন তাহলে আসলে আর কী বলবো, আমার মনে হয় না আপনি দেখাতে পারবেন। তবে একটি জায়গায় সরকারের একটা সফলতা আছে, সেটি হলো যে আওয়ামী লীগ এখনও পর্যন্ত ওই যে কয়েকটা দিবস, এই দিবস কেন্দ্রিক কয়েকটা সফলতা আছে, এবং ভারত ইস্যু নিয়ে সরকারের সফলতা আছে। এগুলো বলতে হয় যে ভারতের বিষয়ে তো সরকার আমাদের ডাকুক বা না ডাকুক, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, অন্যান্য দল বা বাংলাদেশের অধিকাংশ মানুষ, তারা কিন্তু ভারতের যে আগ্রাসন, আধিপত্যবাদ, এইটার ব্যাপারে আগে থেকে সোচ্চার। এই যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে মানুষের স্লোগান কী ছিল? জাতীয় মুক্তির একটি স্লোগান ছিল, এই জাতির মুক্তির। সেই স্লোগানটা কিন্তু এইবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম না, এই স্লোগানটা হলো দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি। এই স্লোগান কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু শিক্ষার্থীরা দিয়েছে, মানুষ দিয়েছে। মানুষ যেটি মনে করেছিল যে এই সরকার, অর্থাৎ আওয়ামী লীগ সরকার যে টিকে রয়েছে, কাদের কারণে, কাদের তত্ত্বাবধানে আওয়ামী লীগ সরকার টিকে রয়েছে, কাদের সহযোগিতায়? বাংলাদেশের শিশু থেকে বৃদ্ধ, আমার মনে হয় যারা পাগল, মোটামুটি বোঝে বা বুঝতে পারে না, যাদের মনে হয় স্মৃতি শক্তি কম, তারাও বলবে যে এই আওয়ামী লীগ টিকে ছিল আসলে একমাত্র ভারতের কারণে। আওয়ামী লীগ কোনোভাবে বাংলাদেশের সরকার বলা যেত না। আওয়ামী লীগ ছিল একটি ভারতের পুতুল সরকার, এবং বাংলাদেশ আসলে স্বাধীন কোনো রাষ্ট্র ছিল না। বাংলাদেশ এই মুহূর্তে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশ ছিল আসলে ভারতের একটি করদ রাজ্য। এখন এই অবস্থায় সরকার আসলে কতটুকু পরিবর্তন ঘটাতে পারলো? সরকার তো রাষ্ট্র সংস্কার করতে চায়, কিন্তু আমার কথা হলো যে সরকার এই
5 মাসে রাষ্ট্র সংস্কারের কি করলো? সরকার যদি এই 5 মাসে রাষ্ট্র সংস্কারের নমুনা না দেখাতে পারে, উদাহরণ না সৃষ্টি করতে পারে যে এই 5 মাসে আমি এই সংস্কার করেছি। দেখেন 10টা কমিশন গঠিত হয়েছে, সেই কমিশনের কাজ কি দৃশ্যমান? এই কমিশন জানুয়ারি মাসে শুনছি তারা প্রতিবেদন 15 দিবে। তারিখে দিবে। জি, জানুয়ারি মাসে দিবে। এখন যদি দলগুলো এই প্রতিবেদন গ্রহণ না করে, তখন আপনি কি করবেন? তাহলে কি আবার আপনি 3 মাস লাগাবেন? তারপরে যদি আবার না পছন্দ করে আবার আপনি 3 মাস লাগাবেন? এজন্যই আমরা বলেছিলাম যে আপনারা এমনভাবে কমিশন গঠন করেন যেখানে রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে, সুশীল সমাজ, নাগরিক সমাজ, আইনজীবী সমাজ, শিক্ষক সমাজ এবং একই সাথে সরকারের প্রতিনিধি। তাহলে যেটি হবে যে একটি ফাইনাল ডকুমেন্টেশন আমরা পাবো যে সরকার দেখেন কি করলো, 10টি কমিশন গঠন করেছে, আপনার আমার কারোর সাথে ন্যূনতম মতামত নেয়নি। এই যে এককভাবে সিদ্ধান্ত নেওয়া, এই কাজটি কে করতো? এই কাজটি করতো শেখ হাসিনা। অর্থাৎ এই সরকারের কাজের সাথে শেখ হাসিনার কাজের কিন্তু মিল আছে। সরকার যখন নিজেকেই সংস্কার করতে পারছে না, এই যে 2 জন উপদেষ্টাকে পরবর্তীতে নিয়োগ দিল, কাদের মতামত নিয়েছে? কোনো গণভোট হয়েছে? বা ডক্টর ইউনূস ছাড়া, আসিফ নজরুল ছাড়া যারা আমাদের সাথে লড়াইয়ে বিভিন্ন সময় ছিল, তারা ব্যতীত যে সকল উপদেষ্টারা নিয়োগ পেয়েছে, তারা কিসের ভিত্তিতে, কোন মানদণ্ডের ভিত্তিতে নিয়োগ পেল? গত 15 বছরে তাদের অবদানটাকে এসে বাদ দিলাম 15 বছর, এই অভ্যুত্থানে এই উপদেষ্টাদের কয়জন রাষ্ট্রপতি ছিল? বিপ্লব পরবর্তী সরকার যদি আপনি এত দুর্বল মানসিকতার মানুষদের নিয়ে করেন, তাহলে আপনি যে রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন, আপনার বিপ্লবের চেতনা আপনি ধারণ, লালন এবং বাস্তবায়ন করতে চাচ্ছেন, এইটি কোনোভাবেই সম্ভবপর নয়। দেখেন বাংলাদেশে অনেকগুলো সরকার কিন্তু এসেছে। তত্ত্বাবধায়ক সরকার ছিল, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল, বা শেখ মুজিব ছিল। বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে সবথেকে দুর্বলতম সরকার হলো ডক্টর ইউনূস সরকার। এবং ইউনূস সরকার কিন্তু তিনি কিন্তু এটি স্বীকার করে নিয়েছেন যে আমাদের অনেক ভুল আছে, ব্যর্থতা আছে, আমাদের জি। যদি কপালে লেগে যায় ভালো, আর যদি না লেগে যায় তাহলে কপাল বন্ধ।